আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় ভাইয়েরা, আপনারা এনটিআরসির ভাইভায় বসবেন ২২ তারিখ থেকে। তবে আমি এতটুকুই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ভয় নেওয়ার কিছু নেই। ইনশাআল্লাহ আপনাদের ভাইভা ভালো হবে। বেসিক কিছু ধারণা নিয়ে গেলে ভালোভাবেই আপনারা ভাইভা সম্পন্ন করে চাকরির দ্বার খুলে দিতে পারবেন। এবং এবছর গণিত বিষয়ে আশা করি খুব বড় একটা পোস্ট ফাঁকা থাকবে। অনেক বেশি সংখ্যক একটা পোস্ট ফাঁকা থাকবে স্কুল এবং কলেজ উভয়ই। তো আমি বিগত ২-১ টা ক্লাস নিয়েছি বা ২ টা বিষয় আপনাদের সাথে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় এখন ২-১ টা কোয়েশ্চেন নিয়ে একটু আলোচনা করব। কি টাইপের কোয়েশ্চেন হতে পারে ২-১ টা প্রশ্ন সম্পর্কে আপনাদের সাথে একটু ধারণা শেয়ার করব। আপনাকে আমাকে একটা কথা বলতে পারে যে বীজগণিত নামক গণিতের একটা শাখা আছে। আপনি নিশ্চয়ই জানেন? যে আপনার উত্তর হবে কি? জি, হ্যাঁ, জানি। তা আপনি কি বীজগণিতের মৌলিক উপপাদ্যটা সম্পর্কে জানেন কিনা? এখন এই কোশ্চেনটা যদি করে বীজগণিতের মৌলিক উপপাদ্য, নিশ্চয়ই আপনারা শুনেছেন বীজগণিতের মৌলিক উপপাদ্য। এখন বীজগণিতের মৌলিক উপপাদ্যটা কি আপনাদেরকে একটু আমি বলি বা আপনাদের সাথে একটু আমি শেয়ার করি। এই বীজগাণিতিক মৌলিক উপপাদ্য শুনছেন, এর আগে বহুপদী সম্পর্কে আপনাদের অবশ্যই সকলের ধারণা আছে। একটা বহুপদী লিখে আপনাদেরকে আমি দেখাচ্ছি। x² - 5x + 6 এইটা একটা বহুপদী। কেন এটা বহুপদী? এখানে দেখুন চলকের যে ঘাত, প্রত্যেকটা ঘাত অঋণাত্মক এবং পূর্ণ সংখ্যায় আছে। তাহলে কোনো চলকের কোনো বহুপদীতে যদি চলকের ঘাত কোনো সমীকরণে বা কোনো রাশিতে যদি চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যায় হয়, তাহলে ওই রাশিকে বহুপদী রাশি বলে। কোনো সমীকরণে যদি চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যায় হয়, তবে ওই সমীকরণকে বহুপদী সমীকরণ বলে। তাহলে বহুপদী সমীকরণের চলরাশির সর্বোচ্চ ঘাত যত, চলরাশির সর্বোচ্চ শক্তি যত, ততটা মূল বিদ্যমান থাকে। তাহলে এটা যদি একটা বহুপদীর সমীকরণ হয়, তাহলে এখানে কয়টা মূল আছে দেখুন। এখানে এটার উৎপাদক হলো x-3 আর একটা উৎপাদক হলো x-2। তাহলে এটা যদি দুইটা উৎপাদক হয়, তাহলে এখানে x এর দুটো মান আছে, একটা হলো 2 আর একটা হলো 3। তাহলে বীজগণিতের মৌলিক উপপাদ্যটা কি? বীজগণিতের মৌলিক উপপাদ্যটা হলো একটা যে প্রত্যেক n ঘাতের বহুপদী সমীকরণের। তাহলে n এর পরিচয় কি? প্রত্যেক n ঘাতের মানে n বিলংস টু n ঘাতের ন্যাচারাল নাম্বারের ঘাত যদি হয়, তাহলে n ঘাতের বহুপদী সমীকরণ, প্রত্যেক n ঘাতের বহুপদী সমীকরণ f of x = 0 এর n সংখ্যক সমাধান বিদ্যমান থাকবে। এটা হলো বীজগণিতের উপপাদ্য। অথবা আরো ক্লারিফাই করতে পারি এটাকে, প্রত্যেক n ঘাতের বহুপদী সমীকরণের, প্রত্যেক n ঘাতের, n এর পরিচয় কি দেখেন, প্রত্যেক n ঘাতের বহুপদী সমীকরণ f of x = 0 এর x = 0 এর কমপক্ষে একটি, আমি আবারও বলি, প্রত্যেক n ঘাতের বহুপদী সমীকরণের, মুছে দাও তো, কনফিউশন হয়ে গেছে, মুছে দাও, এটা কেটে দাও, কনফিউশন। আচ্ছা দেখুন, আপনাকে প্রশ্ন করলো বীজগণিতের মৌলিক উপপাদ্যটা বলুন। এখন বীজগণিতের মৌলিক উপপাদ্য সম্পর্কে আপনাদের সকলেরই ধারণা আছে আমার জানা। এখন শুনুন, বীজগণিতের মৌলিক উপপাদ্য বলতে হলে প্রথমত আপনাকে বহুপদীর মূল ও সমীকরণের মধ্যে সম্পর্কটা জানতে হবে। আপনারা এটা জানেন, এও আমি জানি। দেখুন x-1 = 0 এটা একটা বহুপদী সমীকরণ। এই বহুপদী সমীকরণে মূল আছে কয়টা? একটা। এখন ঘটনাটা যদি এমন হয় x² - 1 = 0, এখানে দেখুন এখানে মূল আছে x = +-1। এরপরে যদি এমন হয় x² = 1 = 0, এখানে x হবে +-i। তাহলে আমি কি দেখলাম? ঘাত যত ততটা মূল থাকে, মূলগুলো বাস্তবও হতে পারে, মূলগুলো অবাস্তবও হতে পারে। তাহলে বীজগণিতের মৌলিক উপপাদ্যটা কি? বীজগণিতের মৌলিক উপপাদ্য হলো
প্রত্যেক n বিলংস টু n ঘাতের, প্রত্যেক এত ঘাতের বহুপদী সমীকরণের কমপক্ষে একটি বাস্তব অথবা অবাস্তব মূল বিদ্যমান থাকবে। তাহলে কি হলো? প্রত্যেক n ঘাতের n বিলংস টু n ন্যাচারাল নাম্বার এর কমপক্ষে একটি বাস্তব অথবা অবাস্তব মূল বিদ্যমান থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নাম্বার 2, আপনাকে কোশ্চেন করতে পারে, বলুন তো শর্ত সাপেক্ষে সমীকরণ আর শর্তহীন সমীকরণের মধ্যে পার্থক্য কি? তাহলে কোশ্চেনটা কি? শর্ত সাপেক্ষে সমীকরণ আর একটা হলো শর্তহীন সমীকরণ। তো আপনাকে তো আগে বুঝতে হবে শর্ত সাপেক্ষে সমীকরণ বলতে কি বোঝায়, শর্তহীন সমীকরণ বলতে কি বোঝায়। তো লক্ষ্য করুন, আমি একটু নিয়ে আসি আপনাদের সেখানে বোর্ডে। আসুন আমার সাথে বোর্ডে আসুন। দেখুন, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এখানে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা এটাকে লিখতে পারি x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 3,2। তাহলে x এর কয়টা মান হতে পারে? দুটো মান হতে পারে। এখন লক্ষ্য করবেন এই দুটো মান ব্যতীত এই সমীকরণটা অন্য কোনো মান দ্বারা সিদ্ধ হয় না। তাহলে যদি কোনো সমীকরণ চলরাশির নির্দিষ্ট কয়েকটা মানের জন্য সিদ্ধ হয়, যদি কোনো সমীকরণ চলরাশির নির্দিষ্ট কয়েকটি মানের জন্য সিদ্ধ হয়, তাহলে ওই সমীকরণকে শর্ত সাপেক্ষে সমীকরণ বলে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। পরক্ষণেই আপনাকে কোশ্চেন করে বসলো শর্তহীন সমীকরণ বলতে কি বোঝেন? যদি কোনো সমীকরণ চলরাশির সকল মানের জন্য সিদ্ধ হয়, চলরাশির সকল বাস্তব মানের জন্য সিদ্ধ হয়, ওই সমীকরণকে শর্তহীন সমীকরণ বা অভেদ বলে। তাহলে কি বলছি বলেন তো? শর্তহীন সমীকরণ বা অভেদ। নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন, অভেদ। অভেদ দেখেন, অভেদটা কি? আমি যদি বলি x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, তাহলে হলো কি এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। লক্ষ্য করুন এখানে এক্স আর ওয়াই এর আমরা যে মানই বসাই না কেন উভয় পক্ষ সমান হবে। আপনি যা ভালো লাগে তাই বসাবেন বাস্তব সংখ্যা, দেখবেন উভয় পক্ষ সমান হয়ে যাবে। তাহলে যে সকল সমীকরণ চলরাশির সকল বাস্তব মানের জন্য সত্য হয় তাদেরকে অভেদ বলে। এখন আপনাকে যদি একটা অভেদের উদাহরণ দিতে বলে আপনি কি দিবেন? আমরা যতগুলি সূত্র পড়ে আসছি বীজগাণিতিক সূত্র ছোটবেলা থেকে, প্রত্যেকটা সূত্রই এক একটা অভেদ। তাহলে আপনি কি লিখতে পারবেন? আপনি স্যারকে বলতে পারবেন যে স্যার এক্স মাইনাস 1 অথবা এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এরকম একটা উদাহরণ তাৎক্ষণিকভাবে দিতে পারবেন। এটা যদি হয় এই সূত্রটা কি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এটা আপনি এক্স এর মান যাই বসান, প্লাস বসান মাইনাস বসান, অর্থাৎ বাস্তব যদি বসান তাহলে এটা সিদ্ধ হবে। তাহলে এটা হলো কি শর্তহীন বাক্য বা শর্তহীন সমীকরণ অথবা অভেদ। আশা করি অভেদ সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন। এবার আপনাকে কোশ্চেন করে বসতে পারে যে আপনি বলেন অসমতা কি? তাহলে অসমতা কি শুনে নেন। সমতা মানে কি? সকলে ভ্যালু এক বা সকলের মান সমান, এটা হলো সমতা। অসমতা কি? পরস্পর সমান নয়। তাহলে বিষয়টা কিভাবে আমি বলবো অসমতা বলতে কি বুঝি? অসমতার হলো যদি এ ও বি দুটো বাস্তব সংখ্যা হয়, তাহলে এদের মধ্যে কি কি সম্পর্ক থাকতে পারে লক্ষ্য করুন। এদের মধ্যে সম্পর্কটা হতে পারে এ বি এর সমান, এ বি থেকে বড়, বি এ থেকে বড়। আর একটা সম্পর্ক হতে পারে সেটা হলো এ বি এর থেকে বড়। তাহলে এই তিনটা সম্পর্ক হতে পারে। যেখানে সমান চিহ্ন আসছে এটা হলো সমতা, আর এই যে অপর দুটো, এই বায়ের পরে যে অপর দুটো আসছে এ দুটো হলো অসমতা। তাহলে অসমতা বলতে আমরা কি বুঝি? অসমতা হলো একটা গাণিতিক সম্পর্ক যেখানে একটা গাণিতিক রাশি অপর একটা গাণিতিক রাশি অপেক্ষা বড় অথবা ছোট। এরপরে আপনার কাছে কোশ্চেন ধরতে পারে, স্যার চাইলে জিজ্ঞাসা যে কোনো জায়গা থেকে তো স্যার জিজ্ঞাসা করার এখতিয়ার রাখেন।
আপনাকে বলতে পারে যে আপনি একটা দ্বিঘাত সমীকরণ লিখুন। কি লিখবেন? একটা দ্বিঘাত সমীকরণ লিখুন। আসুন আমি একটা দ্বিঘাত সমীকরণ লিখে আপনাদেরকে দেখাই। আমি লিখলাম, আপনাকে লিখতে বলল, আপনি লিখছেন ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। আপনি একটা দ্বিঘাত সমীকরণ লিখছেন। স্যার এটা লেখার সাথে সাথে স্যার একটা বিরক্তির সুর প্রকাশ করলেন যে আপনি তো সঠিক লিখেননি। এখন আপনারা উত্তর করেন, আপনি এই যে দ্বিঘাত সমীকরণ লিখছেন ছোটবেলা থেকে এইটা বারবার লিখে আসছেন, তাহলে এর ভুল কোথায়? স্যার প্লিজড হলো না কেন? হ্যাঁ, নিশ্চয়ই কারণ আছে স্যার প্লিজড না হওয়ার। কারণ এ আর বি এখানে নির্দিষ্ট করে বলা নাই এ আর বি এর মান কি হবে। এখন দেখুন, এর মান যদি কোনো কারণে 0 হয়, এখন এর মান যদি 0 হয় তাহলে এই টোটাল পদটা কি হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে আপনার হাতে পদ, অর্থপূর্ণ পদ থাকলো কি? bx প্লাস c। তাহলে এটা কি, এই যে bx প্লাস c এ যদি 0 হয়, আপনার হাতে থাকলো bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখানে x এর ঘাত কত? x এর ঘাত 1। তো এটা দ্বিঘাত থাকলো না, এটা হয়ে গেল একঘাত বিশিষ্ট সমীকরণ। সুতরাং লেখার সময় আপনি সচেতন থাকবেন, এখানে উল্লেখ করতে হবে দ্বিঘাত বললে a is not equal to 0। তাহলে আর স্যার আপনাকে এটা ভুল বলতে পারবেন না। এরপর যদি প্লিজ না হয় যে আপনাকে দ্বিঘাত লিখতে বললাম, আপনি কি অন্য কোনো দ্বিঘাত জানেন কিনা? হ্যাঁ, আমি স্যার অন্য একটা দ্বিঘাত জানি, সেটা কি শুনুন। সেটা হলো ax² twice xy প্লাস by² প্লাস 2gx প্লাস 2ay প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখন দেখুন, আমি যে এখানে যে সমীকরণটা লিখলাম এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে, তবে শর্ত হলো a is not equal to 0, b is not equal to 0, h is not equal to 0। কারণ এই তিনটার মান যদি 0 হয়ে যায়, এটা আর দ্বিঘাত থাকবে না, পূর্বেরটার মতো এটাও একঘাত হয়ে যাবে। তাহলে আমাকে যদি দ্বিঘাত সমীকরণ লিখতে বলে, আমি এটাকেও দ্বিঘাত সমীকরণ বললাম। এখন স্যার যদি বলে যে আপনি এটাকেও দ্বিঘাত বললেন, এটাকেও দ্বিঘাত বললেন, কেন? জি স্যার, এটা হলো এক চলকের দ্বিঘাত, এটা হলো দুই চলকের দ্বিঘাত। তাহলে আশা করি আপনারা এই দ্বিঘাত সম্পর্কে উত্তর দিতে পারবেন। গেল দ্বিঘাত নিয়ে। আমি কোনো একটা ক্লাস শুধু দ্বিঘাত নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, কারণ আমাদের ভাইবা যে কোশ্চেনগুলি করে তার মধ্যে সর্বাধিক সংখ্যক স্টুডেন্টকে ধরে জ্যামিতির অংশ থেকে, এবং এই যে দুই চলকের দ্বিঘাত, এই যে দুই চলকের দ্বিঘাত সমীকরণটা দেখতে পাচ্ছেন, জ্যামিতিক ব্যাপক বিস্তর আলোচনা আছে এই দ্বিঘাত নিয়ে। আমি পরবর্তী ক্লাসে শুধু একটা ক্লাস আপনাদের সাথে শেয়ার করব এই যে একটা চলকের এই সমীকরণটার উপরে বেস করে। এখন আমি আপনাদের সাথে বাস্তব সংখ্যার ছোট্ট একটু অংশ আলোচনা করে আজকের ক্লাস শেষ করব। এরপরে আপনাকে ধরতে পারে যে আপনি তো সংখ্যা পড়ছেন, তাহলে সংখ্যার মধ্যে বাস্তব সংখ্যার নাম শুনছেন কিনা? আপনি অবশ্যই বলবেন জি স্যার, হ্যাঁ নাম শুনছি বাস্তব সংখ্যার। তাও জিজ্ঞাসা করলো আপনি বাস্তব সংখ্যা বলতে কি বুঝেন? বাস্তব সংখ্যা বলতে কি বুঝেন? আপনি উত্তর দিলেন সকল ঋণাত্মক, সকল ধনাত্মক এবং শূন্যকে বাস্তব সংখ্যা বলল। আপনি উত্তর দেওয়ার সাথে সাথে স্যার এংরি হলো বা বিরক্ত হলো। কেন বিরক্ত হবেন শুনে নেন, লক্ষ্য করুন। এখন আপনার কাছে সাথে সাথে প্রশ্ন করবে এটা একটা ঋণাত্মক সংখ্যা কিনা? আপনি বলবেন জি স্যার ঋণাত্মক সংখ্যা। এটা বাস্তব কিনা? আপনি বলবেন না স্যার। কি সংখ্যা তাহলে? জটিল সংখ্যা। তা আপনি কিছুক্ষণ আগেই তো বললেন সকল ধনাত্মক, সকল ঋণাত্মক এবং শূন্য বাস্তব সংখ্যা। তাহলে এইটা ঋণাত্মক, এটা বাস্তব সংখ্যা নয় কেন? একইভাবে একটা ধনাত্মক সংখ্যা লিখেও আপনাকে এটা জিজ্ঞাসা করতে পারে। সুতরাং ভাইবা বোর্ডে যে কোশ্চেনগুলি উত্তর দিব, আমরা একটু টেকনিক্যালি উত্তর দিব, যাতে সহজে স্যার আমার উত্তরটাকে নেগলেক্ট না করতে পারে। এই জন্য আপনি কিভাবে উত্তর দিবেন? আপনি উত্তর দিবেন এভাবে, যে সকল সংখ্যার বর্গ অঋণাত্মক সংখ্যা। আমি কি বলছি? যে সকল সংখ্যার বর্গ অঋণাত্মক সংখ্যা তারা বাস্তব সংখ্যা। কিরকম লক্ষ্য করুন, আপনি -2 এর বর্গ করলেন, দেখুন কত হয়? 4। আপনি -1 এর বর্গ করলেন, কত হয়? 1। আপনি শুধু 2 এর বর্গ করলেন, কত হয়? 4। আপনি 0 এর বর্গ করলেন, কত হয়? 0। দেখেন তো রেজাল্ট একটাও নেগেটিভ আসছে কিনা? একটাও নেগেটিভ আসেনি। তাহলে এগুলি হলো
বাস্তব সংখ্যা। কারা বাস্তব সংখ্যা? এই রেজাল্টগুলিও বাস্তব সংখ্যা, আর যাদেরকে বর্গ করার পরে রেজাল্ট পজিটিভ আসছে তারাও বাস্তব সংখ্যা। তাহলে এখানে কাদেরকে বাস্তব সংখ্যা আমি বুঝাইছি? যাদেরকে বর্গ করছি। কাকে কাকে বর্গ করছি? -2, -1, 2, 0, এরা হলো বাস্তব সংখ্যা। তাহলে আপনি উত্তর কি করবেন? যে সকল সংখ্যার বর্গ অঋণাত্মক সংখ্যা, ওই সকল সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। এখন আপনাকে সাথে সাথে প্রশ্ন জুড়ে দিতে পারে, পূর্ণ বর্গ সংখ্যা বলতে আপনি কি বুঝেন? আপনারা কি পূর্ণবর্গ সংখ্যা চিনেন? আশা করি আপনারা চিনেন। যদি যারা না চিনেন তাদের উদ্দেশ্যে লক্ষ্য করুন, 4 এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 2 × 2। 9 কে আমরা কিভাবে লিখতে পারি? 3 × 3। তাহলে দেখেন একই পদ কয়বার নিয়েছি? 2 বার। নিয়ে কি করছি? গুণ। তাহলে একই পদ 2 বার গুণ করলে যে সকল সংখ্যা তৈরি হয়, অর্থাৎ একই পূর্ণ সংখ্যা 2 বার গুণ করলে যে সকল সংখ্যা তৈরি হয় তাদেরকে পূর্ণবর্গ সংখ্যা বলে। একই পূর্ণ সংখ্যা, আমি আবারও বলি, একই পূর্ণ সংখ্যা 2 বার গুণ করে যে সকল সংখ্যা তৈরি হয় তাদেরকে পূর্ণবর্গ সংখ্যা বলে। এবার আপনাকে সহজ একটা কোশ্চেন আলোচনা করি আমি আপনাদের সাথে, যে আপনারা বাস্তব সংখ্যার স্বীকার্য সম্পর্কে জানেন কিনা, বা বাস্তব সংখ্যার কয়টা স্বীকার্য আছে। আপনাকে স্যার জিজ্ঞাসা করতে পারে যে আপনি বাস্তব সংখ্যার স্বীকার্য সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা, বা বাস্তব সংখ্যার কয়টা স্বীকার্য আছে? জি স্যার, বাস্তব সংখ্যার 4টা স্বীকার্য আছে। কয়টা স্বীকার্য? 4টা স্বীকার্য। বলুন তো কি কি স্বীকার্য? আপনি প্রথমে বলছেন কি? বাস্তব সংখ্যার সম্প্রসারণ স্বীকার্য, বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য, বাস্তব সংখ্যার ক্রম স্বীকার্য, বাস্তব সংখ্যার সম্পূর্ণতা স্বীকার্য। তাহলে বাস্তব সংখ্যার হলো কয়টা স্বীকার্য? বাস্তব সংখ্যার 4টা স্বীকার্য। কি কি স্বীকার্য? বাস্তব সংখ্যার বাস্তব সংখ্যার ক্রম স্বীকার্য, বাস্তব সংখ্যার ক্রম স্বীকার্য না, আমি শুরু থেকেই শুরু করি। বাস্তব সংখ্যার প্রথমে সম্প্রসারণ স্বীকার্য বলবো, তারপর বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য বলবো, তারপরে বাস্তব সংখ্যার ক্রম স্বীকার্য বলবো, সর্বশেষ আমি বলবো বাস্তব সংখ্যার সম্পূর্ণতা স্বীকার্য। এখন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে যে বাস্তব সংখ্যার সম্প্রসারণ স্বীকার্যটা কি, যে প্রত্যেক বাস্তব সংখ্যার সেটে কমপক্ষে 2টি সদস্য থাকবে। প্রত্যেক বাস্তব সংখ্যার সেটে কমপক্ষে 2টি সদস্য থাকবে, এটা হলো সম্প্রসারণ স্বীকার্য। বাস্তব সংখ্যার সম্পূর্ণতা স্বীকার্য আপনি কি বলবেন? বাস্তব সংখ্যার সম্পূর্ণতা স্বীকার্য যদি আপনাকে জিজ্ঞাসা করে, আপনি বলবেন প্রত্যেক অশূন্যক বাস্তব সংখ্যার সেটে ক্ষুদ্রতম, প্রত্যেক অশূন্যক সীমাবদ্ধ বাস্তব সংখ্যার ঊর্ধ্বে সীমাবদ্ধ সেটে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা এবং নিম্নে সীমাবদ্ধ সেটে বৃহত্তম নিম্নসীমা বিদ্যমান থাকবে। এটা আবার কি জিনিস একটু লক্ষ্য করেন। আমি এটার মাধ্যমে আজকে আপনাদের সাথে এই ক্লাসটা শেষ করব। আমি একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এটা একটা সীমাবদ্ধ সেট। কিভাবে বুঝলাম? এটার ঊর্ধ্বসীমা আছে, আবার এটার নিম্নসীমা আছে। এটার ঊর্ধ্বসীমা কত লক্ষ্য করুন, এটার ঊর্ধ্বসীমা হলো 3 আর এটার নিম্নসীমা হলো -3। তাহলে এটার শেষটাও আছে আর এটা শুরুও আছে, তাহলে এটাকে বলা হয় ঊর্ধ্বসীমা, এটাকে বলা হয় নিম্নসীমা। তাহলে এর থেকে ছোট কারা কারা? এর থেকে ছোট হলো -4, আরো বামে আসলে হতো -5, আরো বামে আসলে হতো -6 ডট ডট, এরকম আরো সদস্যের বাম পাশে আছে। আর এদিকে যদি আমি এটাকে বর্ধিত করতে পারতাম তাহলে এভাবে বাড়তে থাকতো। তাহলে এইটার যতগুলি ঊর্ধ্বসীমা আছে এই সেটের মধ্যে আছে কে? 3, আর এর বাইরে আছে 4, 5, 6, সবাই এই সেটের ঊর্ধ্বসীমা। তাহলে যতগুলি ঊর্ধ্বসীমা আছে তার মধ্যে সব থেকে এই 3টা কি? ছোট। এই 3টা হলো ছোট ঊর্ধ্বসীমা। আর এই -3 হলো যতগুলি নিম্নসীমা আছে তার মধ্যে সব থেকে বড় নিম্নসীমা। এই জন্য কি বলছে? বাস্তব সংখ্যার অশূন্যক সেটে, মানে বাস্তব সংখ্যার প্রত্যেক অশূন্য ঊর্ধ্বে সীমাবদ্ধ সেটে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, অর্থাৎ যতগুলি ঊর্ধ্বসীমা থাকবে তার মধ্যে সব থেকে ছোটটা সেটের মধ্যে থাকবে যদি সেটটা সীমাবদ্ধ হয়। আর নিম্নে সীমাবদ্ধ সেটে, অর্থাৎ যদি শুরুর দিকটা বাউন্ডারি থাকে, নিম্ন সীমাবদ্ধ সেটে যতগুলি নিম্নসীমা থাকতে পারে তার মধ্যে সব থেকে বড় নিম্নসীমা হবে
সেটার মধ্যেরটা বা ভিতরেরটা। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ক্লাসে আমি অন্য একটা টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।